কে কেন্দ্র করে আওয়ামী লীগ এক ভয়ঙ্কর পরিকল্পনা হাতে নিয়েছে। আমরা ইতিমধ্যে আওয়ামী লীগের এই ভয়ঙ্কর পরিকল্পনার তথ্য পেয়েছি। ইতিমধ্যে আপনারা জানেন যে ফ্যাসিবাদের যে প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা, তিনি বাংলাদেশ ছেড়ে পালিয়ে দিল্লিতে আশ্রয় নিয়েছেন, ভারতে আশ্রয় নিয়েছেন। এবং আমরা প্রতিনিয়ত খবর পাচ্ছি ভারতের নয়াদিল্লিতে শেখ হাসিনা প্রতিনিয়ত সেখানকার যে নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল, সেখানকার রয়ের যে চিফ প্রধান, সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রতিনিয়ত সেখানে মিটিং করছেন কিভাবে বাংলাদেশে এই যে গণঅভ্যুত্থানের সরকার, এই সরকারের এবং আমাদের অর্জিত যে স্বাধীনতা, এই স্বাধীনতা ছিনিয়ে নিয়ে এই দেশকে কিভাবে একটি অস্থিতিশীল দেশ বানানো যায়, তারা তা নিয়ে এক ভয়ঙ্কর পরিকল্পনা এঁটেছে। যাই দয়া করে যারা লাইভটি দেখছেন আমাদের এই মেসেজটি শেয়ার করে ছড়িয়ে দেবেন, খুবই জরুরি, অত্যন্ত জরুরি। আমি ইতিমধ্যেই বিএনপির হাইকমান্ডের সাথে কথা বলেছি, জামাত ইসলামের সাথে কথা বলেছি, অন্যান্য দলগুলোর সাথেও আমরা কথা বলতেছি। আমাদের এখন অত্যন্ত সতর্কতার সাথে আমাদের রাজপথে থাকতে হবে। এক সেকেন্ডের জন্য রাজপথ ছেড়ে দিলে এটি হবে আমাদের জন্য বড় একটি ভুল এবং বড় একটি অ্যালার্মিং আমাদের জন্য হবে। ইতিমধ্যে আপনারা জানেন আগামী 15ই আগস্ট, এই 15ই আগস্টকে কেন্দ্র করে সারা দেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাসী যারা আন্ডারগ্রাউন্ডের, ওদেরকে আপনি চেনেনই না, তাদের সবাইকে এক এক করে ঢাকায় প্রবেশ করানো হচ্ছে, ঢাকায় ঢুকানো হচ্ছে। এবং এই কিছু সন্ত্রাসী কয়েকদিন আগে টানা 2 থেকে 3 রাত ঢাকা শহরের বিভিন্ন এলাকায় ডাকাতি করেছে তারা। এবং এই ডাকাতির মাধ্যমে তারা জানান দিয়েছে যে আমরা এখনো রাজপথে আছি, আমরা শেখ হাসিনাকে টিকিয়ে রাখতে প্রয়োজনে যা যা করা দরকার তাই করব। এবং এই থানায় থানায় যে অস্ত্র লুট হয়েছে, এই থানার অস্ত্রগুলো লুট করেছে আওয়ামী সন্ত্রাসীরা। আচ্ছা ভাই, আপনি নিজের বিবেককে, মাথাকে জিজ্ঞেস করেন তো, সেনাবাহিনী পুলিশের থানায় বা হেডকোয়ার্টারে অস্ত্রগুলো কোথায় সংরক্ষিত আছে বা রক্ষিত আছে, এটা কি একজন সাধারণ পাবলিক জানার কথা? জানবে না। তাহলে এই হেডকোয়ার্টার, এই থানা, এই পুলিশের অফিসে যারা নিয়মিত যাতায়াত করে তারা জানে যে পুলিশ কোথায় অস্ত্র রাখে, পুলিশের সরঞ্জাম কোথায় থাকে। তাহলে যখনই গণঅভ্যুত্থান হলো, হাসিনা পালিয়ে গেলেন, সাথে সাথে আমরা দেখলাম থানাগুলো থেকে অস্ত্র লুটপাট হচ্ছে, এখন অস্ত্র নেই। তাহলে একজন সাধারণ পাবলিক কিভাবে জানে যে অমুক জায়গায় অস্ত্র আছে, সে অস্ত্র নিয়ে যাবে? আমরা জানি এই অস্ত্র আওয়ামী লীগের সন্ত্রাসীরা লুটপাট করে নিয়ে গেছে এবং পুলিশ তাদের সহযোগিতা করেছে, ওই হাসিনার গোলাম যে পুলিশগুলো ছিল তারা। কারণ তারা জানে এই দীর্ঘ হাসিনার আমলে তারা যে লুটপাট করেছে, জনগণের বুকে গুলি চালিয়েছে, ক্রস ফায়ার দিয়েছে, গুম করেছে মানুষকে, হাসিনার বিদায় মানে তাদেরও পতন, তাদেরও মরণ। এই জন্যই তারা আওয়ামী সন্ত্রাসীদের অস্ত্র দিয়ে দেশটাকে একটা যুদ্ধক্ষেত্রে পরিণত করার জন্য তারা এই কাজগুলো করেছে। এখন যে গুরুত্বপূর্ণ তথ্যটি আমি আপনাদের দিতে চাই, ইতিমধ্যে আপনারা জানেন যে আগামী 14ই আগস্ট তারা ঢাকা শহরের বড় একটি শোডাউনের মাধ্যমে তারা এই শহরটাকে দখল করতে চায়। 15ই আগস্ট তারা ঢাকা শহর তাদের দখলে রাখবে, এরকম একটি তথ্য ইতিমধ্যে আমাদের হাতে আসছে। এবং এটি ভারতের নয়াদিল্লিতে বসে পরিকল্পনা হয়েছে। ভারতের নিরাপত্তা উপদেষ্টা, রয়ের প্রধান, সেখানকার সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা পরিকল্পনা করে শেখ হাসিনাকে এই ফর্মুলা দিয়েছে যে কোনো মূল্যে 15ই আগস্ট যাতে ঢাকা শহর আওয়ামী সন্ত্রাসীদের দখলে থাকে। সেই পরিকল্পনা বাস্তবায়নের জন্য তারা 14 তারিখ থেকে রাজপথে নামবে। এখন আমাদের করণীয় কি? দয়া করে লাইভটি শেয়ার করে আমাদের এই মেসেজ ছড়িয়ে দেবেন। আগামী কাল থেকেই জামাত ইসলাম, বিএনপি, চরমনাই পীর সাহেবের দল, হেফাজতে ইসলাম, যত ছোট ছোট দল আছে, আমরা গণ অধিকার সহ প্রত্যেককে রাজপথে নামতে হবে, রাজপথ দখলে রাখতে হবে। আগামীকাল থেকেই, আগামীকাল 12 তারিখ থেকে আমাদের রাজপথে থাকতে হবে। একই সাথে বৈষম্য বিরোধী যে ছাত্র আন্দোলন এবং ছাত্র জনতা যারা আছে, আপনাদের উদ্দেশ্যে বলতে চাই, যদি রাজপথ ছেড়ে মনে করেন দেশ স্বাধীন হয়ে গেছে, আমরা এখন ঘুমিয়ে যাব, আমরা ঘুমাবো, তাহলে এই স্বাধীনতা ছিনিয়ে নিতে ওই রয়ের এজেন্টদের 1 সেকেন্ডও সময় লাগবে না।
তাই স্বাধীনতা অর্জন করেছি, এখন স্বাধীনতা পাহারা দেওয়ার দায়িত্ব আমাদের। এই স্বাধীনতা পাহারা দিয়ে টিকিয়ে রাখার দায়িত্ব আমাদের। আমরা যদি এই স্বাধীনতা পাহারা দিয়ে টিকিয়ে রাখতে না পারি, তাহলে কিন্তু ওই দিল্লির দালালেরা, ওই দিল্লির এজেন্টরা যে কোনো সময় আমাদের এই স্বাধীনতাকে ভুলণ্ঠিত করে দেবে। এখন অনেকে প্রশ্ন করতে পারেন, ভাই এটা কিভাবে সম্ভব? হ্যাঁ ভাই, এখনো সম্ভব। কারণ এখন পর্যন্ত বাংলাদেশের প্রত্যেকটা সেটআপে আওয়ামী দালাল এবং ভারতের এজেন্টরা বসে রয়েছে। আপনার ওই থানার ওসি, সে ভারতের দালাল। আপনার ওই থানার এসআই, তারাও ভারতের দালাল। এগুলো শেখ হাসিনা এই 17 বছরে প্রত্যেকটা জায়গায় বসিয়েছে। ওই থানার ইউনো, ওই জেলার ডিসি, এসপি, পুলিশের যারা দায়িত্ব রয়েছে, তারা কার? তারা আপনার নয়, তারা শেখ হাসিনার লোক। ওই সচিবালয়ে যারা আছে, তারা কার? শেখ হাসিনার লোক। আমরা এমনও খবর পেয়েছি, নতুন পুলিশের প্রধান নিয়োগ পেয়েছেন। তিনি সকল পুলিশ অফিসারদের গত বৃহস্পতিবার নিজ নিজ কর্মস্থলে যোগদানের নোটিশ দিয়েছিলেন। অধিকাংশ পুলিশের কর্মকর্তা যোগ দেয় নাই। এরা কারা? কেন যোগ দেয় নাই? এদের বিরুদ্ধে এখনই অ্যাকশন নিতে হবে। আমরা যতটুকু জেনেছি, এরা আগামী 14-15 আগস্টে একযোগে কর্মস্থলে ফিরে দেশটাকে একটা অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করার পায়তারা শুরু করেছে। এবং এই পরিকল্পনা নাকি ইন্ডিয়া থেকে দেওয়া হয়েছে যে হাসিনার নিয়োগপ্রাপ্ত যত অফিসার আছে, তোমরা ঐক্যবদ্ধ হও, একদিনে একযোগে একটা ক্যাবাস পরিস্থিতি তৈরি করতে হবে। এই ভয়ঙ্কর পরিকল্পনা নিয়ে আগাচ্ছে। আর তারা যদি একবার ঢাকা শহরের দখলে নিতে পারে, তাহলে পরিস্থিতি কোন দিকে যাবেন বুঝতে পারছেন? গৃহযুদ্ধ লেগে যাবে, রক্তের বন্যা বয়ে যাবে। এই জন্য ছাত্র জনতা, তরুণ এবং রাজনৈতিক দলগুলোকে বলবো, আগামীকাল থেকে আর ঘুমানোর সুযোগ নেই। প্রয়োজনে আজকে রাত থেকেই রাজপথ দখল রাখতে হবে আমাদের। আর যদি মনে করেন ঘুমাবেন, তাহলে ওই আজীবন ঘুমাতেই থাকতে হবে, আর ঘুম থেকে ওঠার সুযোগ নাই। আমরা অনেক বিনয়ের পরিচয় দিয়েছি। আওয়ামী লীগের নেতারা বলেছিল হাসিনার পতন হলে 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে, বলেছিল না? 50 জনও মারা যায় নাই। তার মানে এই দেশের জনগণ, বিরোধী দলগুলো অনেক ধৈর্যের পরিচয় দিয়েছে, বিনয়ের পরিচয় দিয়েছে, যেখানে আওয়ামী লীগ নিজেই জানতেন। এবং আওয়ামী লীগের নেতারা যে বলেছেন 5 লক্ষ আওয়ামী লীগের নেতাকর্মী মারা যাবে, এটা কিন্তু অসত্য বলে নাই। কেন বলে নাই? কারণ আওয়ামী লীগ জানে তারা যে পরিমাণ অপরাধ করেছে, ক্ষমতায় থাকতে 5 লক্ষ নেতাকর্মী মারা যাওয়াটা অস্বাভাবিক কিছু না। সেই তুলনায় জনগণ ধৈর্যের পরীক্ষা দিয়েছে না? 50 জন তো আওয়ামী লীগের নেতাকে হত্যা করে নাই, জনগণ করছে। তাহলে এখন আমাদের বড় একটি পরীক্ষা, চ্যালেঞ্জ সামনে। এই চ্যালেঞ্জ আমরা যদি মোকাবেলা না করতে পারি বন্ধুগণ, তাহলে সামনে পরিস্থিতি কিন্তু আরো ভয়ঙ্কর হয়ে উঠবে। এই যে আমি তথ্যগুলো পেয়েছি, আমি আসলে এই তথ্যগুলো পাওয়ার পরপরই আমি বিএনপির হাইকমান্ডের সাথে কথা বললাম, জামাত ইসলামের সাথে কথা বললাম, এবং তাদেরকে একটা কথা স্পষ্ট বলেছি যে কোনো মূল্যে রাজপথ এখন আমাদের দখলে রাখতে হবে। আমরা যদি রাজপথ ছেড়ে দেই, তাহলে মহা মুসিবত আমাদের সামনে অপেক্ষা করছে, মহা মুসিবত। আমি কিছুক্ষণ আগে বিএনপির হাইকমান্ডে ফোন দিয়ে কথা বললাম এবং বললাম, আপনারা আগামীকালকে থেকে মাঠে নামুন এবং 14 আগস্ট 15 আগস্ট ঢাকা শহরে বিএনপির যত নেতা কর্মী আছে, প্রত্যেকটা নেতা কর্মী যাতে রাস্তায় অবস্থান করে। জামাত ইসলামকেও একই বার্তা দিয়েছি, অন্যান্য দলগুলোর সাথেও আমি একই কথা বলেছি এবং বলতেছি। আমরা ছোট দল, যার যতটুকু সামর্থ্য আছে, কেউ বসে থাকবেন না। একই সাথে ছাত্র জনতা, আপনাদেরকেও সর্বোচ্চ শক্তি নিয়ে রাজপথে থাকতে হবে। জিনিসটাকে হেলা ফেলাই নেবেন না। আমি প্রমাণ দিচ্ছি, তারা যে 14 এবং 15 আগস্টকে কেন্দ্র করে ভয়ঙ্কর একটি পরিকল্পনা নিচ্ছে, তার আলামত ইতিমধ্যেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন। হাসিনা পালিয়ে যাওয়ার পরে তার ছেলে সজীব ওয়াজেদ জয় প্রথমে অনেক উদ্ভট বক্তব্য দিয়েছে এবং বলেছে আমার মা আর কোনোদিন রাজনীতিতে আসবেন না, তিনি আর রাজনীতি করবেন না, হ্যাঁ, ইত্যাদি ইত্যাদি অনেক বক্তব্য। গতকালকের আগের দিন হঠাৎ করে এই জয় বলছে হাসিনা নাকি পদত্যাগ করে নাই। তিনি পদত্যাগ করে নাই, তিনি এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এখন এই বক্তব্যটি আমরা হাসিয়ে উড়িয়ে দিতে পারি, আমাদের কাছে মনে হতে পারে জয় পাগল হয়ে গেছে, পাগলের মতো উদ্ভট বক্তব্য দিয়েছে। কিন্তু আপনি যদি গভীরভাবে লক্ষ্য করেন, জয়ের এই বক্তব্য পাগলের প্রলাপ নয়, এই বক্তব্য বড় একটি ষড়যন্ত্রের বহিঃপ্রকাশ এবং অংশবিশেষ। এই জয়, এটা তার নিজের বক্তব্য ছিল না, তাকে প্রেসক্রাইব করা হয়েছে, তাকে বলা হয়েছে জয় তুমি এখন এই বার্তা ছাড়ো। সেই জয়ের বক্তব্যের পরপরই গতকালকে আপনারা দেখেছেন একটি জুডিশিয়াল কু করার চেষ্টা করা হয়েছিল, মানে বিচার বিভাগীয় কু। তার আগের রাতে ওই ভারতের নয়াদিল্লিতে মোদী সরকারের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা মিটিং করেছিলেন এবং মিটিং করে শেখ হাসিনার নিয়োগপ্রাপ্ত প্রধান বিচারপতি তাকে দিয়ে একটা জুডিশিয়াল কু করে আমাদের এই ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারের সরকারকে অবৈধ ঘোষণা করার প্ল্যান ছিল। আমরা এই তথ্য পাওয়ার সাথে সাথে সুপ্রিম কোর্ট ঘেরাও করে আমরা কালকে সেই হাসিনার দালালকে পদত্যাগ করতে বাধ্য করেছি। কিন্তু ষড়যন্ত্র এখন শেষ হয়ে যায় নাই বন্ধুগণ। আজকে হাসিনা প্রকাশ্যে বক্তব্য দিয়েছে এবং তিনি এটাও বলেছেন আমি শীঘ্রই বাংলাদেশে ফিরে আসছি। তার এই বক্তব্য আমাদের কাছে হাস্যরসাত্মক মনে হলেও এটি একটি গভীর গভীর ষড়যন্ত্রের আলামত। তাই আমাদের বুঝতে হবে, আমরা যদি রাজপথ ছেড়ে দেই মহা বিপদ আমাদের সামনে অপেক্ষা করছে। ইতিমধ্যে চতুর্দিকে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী ভাই বোনদের নামিয়ে দেওয়া হয়েছে রাজপথে। আমাদের হিন্দু ভাইরা, সনাতন ধর্মের ভাইরা রাজপথে নেমে তারা প্রতিবাদ করছেন। কেন? হিন্দু ধর্মের ভাইদের বাড়িতে নাকি আক্রমণ হয়েছে, হামলা হয়েছে। আমি চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি কোনো ভিন্ন ধর্মের মানুষের বাড়িতে আক্রমণ হয় নাই, কোনো ভিন্ন ধর্মাবলম্বী জনগণের ব্যবসা প্রতিষ্ঠানে হামলা কিংবা ভাঙচুর হয় নাই। তবে বিক্ষুব্ধ জনগণ কিছু ব্যক্তির উপরে হামলা চালিয়েছে, তাদের রাগ ঝাড়িয়েছে। তারা কারা জানেন? যেমন সঞ্জিত চন্দ্র দাস, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি ছিল। এই সঞ্জিত একজন খুনি, ডাকাত। সে অসংখ্য শিক্ষার্থীকে পিটিয়ে হত্যা করেছে। তার হাতে অসংখ্য শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের পঙ্গু হয়েছে। শত শত লাখ লাখ টাকা লুটপাট করেছে। এখন এই সঞ্জিত একজন খুনি। এখন জনগণ বিক্ষুব্ধ হয়ে, ক্ষুব্ধ হয়ে যদি এই সঞ্জিতের উপরে আক্রমণ করে, তাহলে কি আপনি বলবেন যে হিন্দুদের উপরে আক্রমণ? বুঝতে হবে এই সঞ্জিত একজন খুনি, ডাকাত। জনগণ একজন ডাকাতকে পিটিয়েছে, এটাকে আপনারা হিন্দুদের উপরে আক্রমণ বলবেন না ভাই। আমি ফারুক হাসান চ্যালেঞ্জ দিয়ে বলছি, বাংলাদেশের কোথাও যদি দেখাতে পারেন একজন সাধারণ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানের বাড়িতে হামলা করেছে জনগণ কিংবা বিরোধী দলের কোনো নেতা, আমি ফারুক হাসান তাদেরকে পিটিয়ে রাজপথে এনে আমরা গণধোলাই দেব, সে যেই দলের হোক। পারবেন না। যাদের উপরে জনগণ ক্ষুব্ধ হয়ে রামধোলাই দিয়েছে, এরা চোর ছিলেন, ডাকাত ছিলেন, জনগণের উপরে প্রচুর নির্যাতন চালিয়েছেন। সুতরাং এগুলোকে আপনারা অন্যভাবে ব্যাখ্যা করতে পারেন না। এখন এই যে রাজপথে যারা নেমেছেন, আমরা আপনাদের গণতান্ত্রিক অধিকারকে স্বাগত জানাই, প্রতিবাদ সবাই করবেন। কিন্তু আমরা জানি এর ভিতরে ষড়যন্ত্র আছে। সনাতন ধর্মের ভাইরা রাজপথে নেমে 2 দিন ধরে বিশাল বিশাল বিক্ষোভ করছে, কিন্তু আমাদের কাছেও তথ্য এসেছে সেখানে অধিকাংশ আওয়ামী লীগের সন্ত্রাসীরা তাদের ছত্রছায়ায় সেখানে ঢুকে পড়েছে এবং এর মাধ্যমে তারা একটা বিশৃঙ্খল পরিস্থিতির দিকে আগাচ্ছে। আমরা এই অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই, আমাদের এই ভিন্ন ধর্মের, সে হোক হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, এই ভাইদের দাবি দেওয়া আপনারা শুনুন এবং তাদের প্রত্যেকটি যৌক্তিক দাবি আপনারা মেনে নিন। এই দেশ আমাদের, এই দেশ হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, মুসলমানদের। তবে এই দেশ কোনো সন্ত্রাসীর নয়, তবে এই দেশ কোনো মাফিয়ার নয়, কোনো ডাকাতের নয়। এটি আমাদের পরিষ্কার বক্তব্য। কেউ যদি জল ঘোলা করার চেষ্টা করেন, আমরা চুপ থাকবো না, আমরা চুপ থাকবো না। আমরা কিন্তু ঘুমিয়ে পড়ি নাই। তাই আমাদের রাজপথে জেগে থাকতে হবে বন্ধুগণ। ছাত্র জনতা আমরা কেউ ঘুমাতে পারি না, ঘুমানোর সুযোগ নেই। আমি আবারও বলছি, স্বাধীনতা অর্জনের চেয়ে স্বাধীনতা রক্ষা করা কঠিন। আর আমরা যদি এই স্বাধীনতা রক্ষা করতে না পারি, তাহলে ভবিষ্যতে আমাদের অনেক অনেক বড় খেসারত দিতে হবে, অনেক বড় খেসারত দিতে হবে।
তাই আমি বিএনপিকে বলবো, জামাত ইসলামকে বলবো, ভাই এখন অন্য কোনো কর্মসূচি নয়, এখন কর্মসূচি একটাই, রাজপথ আমাদের দখলে থাকবে। সম্প্রীতির বাংলাদেশ আমরা গড়ে তুলব। বাংলাদেশে সংখ্যালঘু বলে কোনো শব্দ আমরা রাখবো না। হিন্দুরা সংখ্যালঘু নয়, খ্রিস্টানরা সংখ্যালঘু নয়, তারা বাংলাদেশি নাগরিক, তারা আমার দেশের জনগণ, আমার দেশের নাগরিক, এটি আমরা নিশ্চিত করব। তাই আমি বিএনপির সাথে যেহেতু কথা বলেছি, তারা আমাকে নিশ্চয়তা দিয়েছে, জামাত ইসলাম সহ অন্যান্য দলগুলোও ইনশাআল্লাহ আগামীকাল থেকে রাজপথে থাকবে। শান্তিপূর্ণভাবে আমরা রাজপথ আমাদের দখলে রাখব। ছাত্র জনতা যারা আছেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ভাইদের বলবো, আর সময় ক্ষেপণ না করে অতি দ্রুত রাজপথের কর্মসূচি ঘোষণা করুন। রাজপথে আমরা থাকবো শান্তিপূর্ণভাবে। আমরা রাজপথ ছেড়ে কোথাও যেতে পারি না, যাওয়ার কোনো সুযোগ নেই। আপনারা রাজপথের কর্মসূচি দেন, ইনশাআল্লাহ রাজপথে থেকেই সকল ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। আমি ফারুক হাসান যে কথাগুলো বললাম অত্যন্ত গুরুত্বপূর্ণ। লাইভে অসংখ্য মানুষ দেখছেন, শেয়ার করে প্রত্যেকটা গ্রুপে ছড়িয়ে দেন। বাংলাদেশের প্রত্যেকটা মানুষের কাছে আজকের মধ্যে আমার এই বার্তাটা যাতে পৌঁছায়। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।